হুঁকোয় আরামের টান দিয়ে তারানাথ কিছুক্ষণ স্বপ্নালু চোখে একদিকে তাকিয়ে রইল। তারপর বলল, অনেক দিন আগের কথা বলছি। তখন আমি সদ্গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই। মনে ভয়ানক বৈরাগ্য। বিয়ে থাওয়া করে সংসার তো পাতবই না, পারলে কখনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নেব না বা রাত কাটাবো না। দ্বিতীয়টা অবশ্য কখনো হয়ে ওঠেনি। মাঝে মাঝে বাধ্য হয়ে গ্রামের মধ্যে কোনো বাড়িতে থাকতে হয়েছে, কিন্তু সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, অন্য কোনো উপায় নেই বলে। কেন? গৃহস্থ বাড়িতে থাকলে কি হয়? ছোঁয়াচ লাগে সংসারের, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। না না না, হেসো না, হেসো না। সংসারী মানুষের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সংসার পেয়ে বসে। যে পথে বেরিয়ে পড়েছে তার পক্ষে জিনিসটা ভালো নয়। যাই হোক, এমন একবার ঘুরতে ঘুরতে সন্ধ্যের সময় এক গ্রামে গিয়ে হাজির হয়েছি। সারা দিন পথ হেঁটে শরীর খুব ক্লান্ত। ইচ্ছের বিরুদ্ধেই আশ্রয় নিলাম এক গেরস্থর বাড়িতে। যেচে যাইনি। গ্রামে ঢোকবার মুখে এক মুদিখানায় একটু বিশ্রাম করবার জন্য থেমেছিলাম। দোকানি বলল, দূর থেকে আসেন বুঝি? এদিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তা কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ নিশ্চয়ই। আপনি? ব্রাহ্মণ। দোকানি লোকটি ব্যস্ত হয়ে বলল, কর্তা, আমরা কলু, আমাদের জল তো আপনার চলবে না। ওই কলসিতে জল আছে, বেলে মাটির কলসি, ঠান্ডা জল। নতুন মাটির ভাত দিচ্ছি, নিজে ঘুরিয়ে খান। তুমি ব্যস্ত হইও না, আমি অত কট্টর সাধু নই। কলসির পাশে তো বেশ ঝকঝকে করে মাজা কাঁসার ঘটি রয়েছে দেখছি। তুমি ওই ঘটি ধুয়ে আমাকে জল দাও, ভয় নেই। আমার জাত অত ঠুনকো নয়। জল খাবার পর দোকানি আমাকে নতুন কলকেতে তামাক সেজে কলা পাতার ডাঁটি দিয়ে নল বানিয়ে ধূমপান করতে দিল। দোকানটি এক বিরাট কাঁঠাল গাছের তলায় ভারী নির্জন জায়গায়। মাথার উপরে গাছের ডালে পাখি ডাকছে। অনেক দূর থেকে বোধহয় কোনো ঘর ফিরতি রাখালের চড়া গলার গান ভেসে আসছে। সামনের পথ আলো আঁধারিতে ভরে গিয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর এক গ্রাম্য সন্ধ্যার ছবি। এখন মনে পড়লে বুকটা হু হু করে ওঠে। সেসব দিন আর ফিরবে না, বুঝলে? শুধু শহর বাজারে বলে নয়, এই আতিথেয়তা, সারল্য আর শান্তির ছবি গ্রামের দিকেও আর বিশেষ নেই। মহাকাল সব গিলে খেয়েছে। বৃত্তের মোহে আমরা চিত্তকে বড়ই উপেক্ষা করেছি। তা বসে হুঁকো টানছি, হঠাৎ দোকানি বলল, কর্তা, একটা কথা বলবো। বলো। আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়ার দরকার হয় না ঠাকুরমশাই, সাধক মানুষ দেখলেই চেনা যায়। না, আমি সন্ন্যাসী নই, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে। সত্যিকারের সাধুর খোঁজ করি। একজন লোক ডাল আর নুন কিনতে এসেছিল। তাকে জিনিস দিয়ে দোকানি বলল, একটা কথা সাহস করে বলি বাবু। কি? আজ আপনাকে যেতে দেব না, আমার বাড়িতে রাতটা থাকুন। প্রস্তাব মন্দ নয়। সন্ধেবেলা সে গ্রামে পৌঁছেছি, কোথাও না কোথাও তো থাকতেই হবে। কাজেই বললাম, আচ্ছা বেশ, থাকবো ক্ষণ। তখনকার লোকজন সব এই রকমই ছিল। মানুষকে খাওয়াতে পরাতে ভালোবাসত সবাই, বিশেষ করে গ্রামের দিকে।
কাঁচা টাকা পয়সা কারো হাতে বিশেষ থাকতো না বটে, কিন্তু ডাল ভাতটা সবার বাড়িতে ছিল। গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থার এত উন্নতি তখন হয়নি। গ্রামের উৎপন্ন জিনিস গ্রামেই থাকতো, আর দামও সস্তা ছিল। জিজ্ঞেস করলাম, তা এই গ্রামের নামটা কি হে? আগে খোলছে পোতা। আর তোমার নাম? আমার নাম সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কুণ্ডু। আমরা কলু। আপনি দয়া করে যখন থাকতে রাজি হয়েছেন, আপনাকে কিন্তু নিজের রান্নাটা করে নিতে হবে। আমাদের হাতে রান্না তো আপনার চলবে না। যোগাযোগ তো সব আমি করে দেব। আপত্তি করা নিষ্ফল বুঝে চুপ করে রইলাম। জল চাইবার সময় তা বুঝতে পেরেছি। মাচা ঘটি ছিল বলে জল দিতে কোনো মতে রাজি হয়েছে, কিন্তু ব্রাহ্মণকে রান্না করে দিয়ে পাপ করবে না। তখনকার দিনে দেশ গাঁয়ে এসব মানামানির ব্যাপার খুব ছিল, এখনো কিছু কিছু আছে। আমি কোনোদিনই মানতাম না, এখনো মানি না। বললাম, যা ভালো বোঝো করো, তবে আমার আপত্তি ছিল না, মনে রেখো। সিদ্ধেশ্বর বলল, আমার দোকান বন্ধ করতে আরো ঘন্টাখানেক দেরি আছে কর্তা। আপনি ততক্ষণে বসে একটু মুড়ি বাতাসা খেতে খেতে গল্প করুন। তার আতিথেয়তার স্রোতে আমার আপত্তি আবার ভেসে গেল। ছোট একটা বেতের ধামিতে করে সে আমাকে আউশ ধানের মোটা লাল মুড়ি আর অনেকগুলো বাতাসা খেতে দিল। বসে বসে মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে গল্প করছি। মাঝে মাঝে দু একজন খদ্দের সামান্য সওদা করতে আসছে, তাদের কথাও শুনছি। সব মিলিয়ে ভারী সুন্দর বাংলাদেশের গ্রামের ছবি। শহরে বাস করতে আর ভালো লাগে না হে, নেহাত উপায় নেই তাই থাকা। এই যে মুড়ির কথা বললাম, কতদিন অমন লাল লাল গোল গোল মুড়ি খাই না। আহা, সে স্বাদই ছিল আলাদা। নিজেদের দেশের অনেক ভালো জিনিস আমরা হারিয়ে ফেললাম, বুঝলে। ঠিক এই সময় একটা ঘটনা ঘটল, যাতে দোকানি সিদ্ধেশ্বরকে আমার ভারী ভালো লেগে গেল। মুড়ি তখন প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় একটা বাচ্চা বছর 10 মেয়ে এসে দাঁড়ালো। তার পরনে কম দামি মোটা একটা ডুরে শাড়ি, হাতে একখানা কাঁসার বাটি। তাকে দেখে সিদ্ধেশ্বর বলল, কিরে কমলি, কি চাই? মেয়েটি দ্বিধা জড়িত স্বরে বলল, মা পাঠালো তেল নুন আর মটর ডাল নেওয়ার জন্য। পয়সা এনেছিস? কমলি চুপ করে দাঁড়িয়ে রইল। সিদ্ধেশ্বর আবার জিজ্ঞেস করলো, কিরে, পয়সা এনেছিস? না সিধু কাকু, জানেন তো বাবা এখনো ফেরেনি, তাই মা বলল। তোর বাবা এখন কোথায়, কবে ফিরবে? বাবা কলকাতায়, মা ঠিকানা জানে না, তাই চিঠি দিতে পারছে না। কমলি মাথা নিচু করে রইল। তারপর একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ফেরবার পথ ধরল। পেছন থেকে সিদ্ধেশ্বর ডাকলো, এই শোন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। জিনিস নিবি না? মা পয়সা দেয়নি যে। ঠিক আছে, নিয়ে যা। এতদিন পয়সাই যখন জমেছে, তখন এটুকুতে আর কি হবে? বাড়িতে চাল আছে? আজকে রাত্রিরের মতো আছে। কালকের নেই? না। তাহলে চাল নিচ্ছিস না যে? দাঁড়া, 5 চালও দিয়ে দিচ্ছি, নিয়ে যেতে পারবি? খুকি ঘাড় হেলিয়ে জানালো সে পারবে। সিদ্ধেশ্বর জিনিস মাপছে, আর আমি তার দিকে ভরা মন নিয়ে তাকিয়ে রয়েছি। বাহ, বেশ ভালো তো মানুষটা। এমন খুব বেশি একটা দেখা যায় না। কমলি জিনিস নিয়ে চলে যেতে সিদ্ধেশ্বর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখলেন কর্তা? বড় কষ্ট ওদের। বাপটা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়, 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। বউটা কষ্ট দুঃখ করে সংসার চালায়। মেয়েটা খুব ভালো, মাকে সব কাজে সাহায্য করে। এইটুকু বয়স, অথচ বায়না নেই, কিচ্ছু নেই। তুমিও ভালো লোক সিদ্ধেশ্বর।
মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর নেই। গ্রামের দিকে সন্ধ্যের পরেই একটু একটু করে লোক চলাচল কমে আসতে থাকে। শহরের মতো লোকজনের ভিড় বা বিজলি আলো নেই তো, কাজেই অন্ধকার নামবার কিছু পরেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। সিদ্ধেশ্বরও দোকান বন্ধ করবার উদ্যোগ করতে লাগলো। প্রথমে সে পেতলের ছোট ধুনুচিতে টিকে নিয়ে সমস্ত দোকান ঘরে ধুনো দিল। পবিত্র গন্ধে ভরে গেল চারদিক। একটা বোতল থেকে গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিল, তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে কাঠের ক্যাশ বাক্সর ওপর বুলিয়ে নিল। ব্যাস, তার আজকের মতো বাণিজ্য শেষ। বিক্রির টাকা সঙ্গে নিয়ে দোকানে তালা লাগিয়ে সে বলল, চলুন ঠাকুরমশাই, এবার যাওয়া যাক। গ্রামে ঢুকেই পথের বাঁদিকে একটু গাছপালা ঘেরা জায়গায় সিদ্ধেশ্বরের বাড়ি। খড়ের ছাউনি, মাটির দেয়াল, কিন্তু খুব পরিচ্ছন্ন। বড় বড় 4-5খানা ঘর, মাঝখানে উঠোন, তুলসী মঞ্চ। উঠোনের একদিকে ছোট একটা ধানের গোলা। গোলার পাশে গোয়ালে দুটো গরুও রয়েছে দেখলাম। পল্লীগ্রামের মোটামুটি সম্পন্ন গৃহস্থালির রূপ। বাড়িতে ঢুকেই উঠোনের প্রান্তে একখানা মাঝারি খড়ে ছাওয়া চালা, সামনে দাওয়া। বুঝলাম সেটি চণ্ডী মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। সিদ্ধেশ্বর সেখানেই আমার থাকার ব্যবস্থা করে দিল। তার বাড়ির সকলে ভারী অতিথি বৎসল। খবর পেয়ে একে একে এসে আমাকে প্রণাম করে গেল। উঠোনের পাতকুয়ো থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে শান্ত হয়ে বসলাম। একটু পরে সিদ্ধেশ্বরও এসে বসল। বলল, আরো কিছুক্ষণ বাদে রান্না শুরু করলেই হবে ক্ষণ, ততক্ষণ একটু তামাক খেয়ে নিন। ছেলেকে বলেছি নতুন হুকোয় জল ফিরিয়ে তামাক সেজে আনতে। রান্নার জন্য প্রচুর জিনিস দিল সিদ্ধেশ্বর। সরু আমন ধানের চাল, আলু, মটর ডাল, গাওয়া ঘি, বাড়ির গরুর দুধ 1 ঘটি। সব শেষে সে এনে হাজির করল একখানা 1.5 ওজনের রুই মাছ। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা লোক তো তুমি, এত কি একজন মানুষ খেতে পারে? কি কাণ্ড! সিদ্ধেশ্বর বিনয়ী গলায় বলল, ঠাকুরমশাই, ঠিক করেছি আজ আমরা আপনার প্রসাদ পাবো। মাছ এক্ষুনি কুটে দেওয়া হচ্ছে। আমার ছেলের বউ বাটনা বেটে দেবে। মাছটা রান্না করুন। বাড়ির সকলের ইচ্ছে আপনার হাতে রান্না খাবে। রান্না করবার সময় সিদ্ধেশ্বর কাছে বসে গল্প করতে লাগলো। খুব খারাপ অবস্থা, আর গ্রামের অবস্থা সে আগেকার। গ্রামের বাইরে কোথাও শেয়ালের দল ডাকছে। এখনো সেসব কথা মনে পড়লে বুক হু হু করে। কতদিন গ্রামের সেই রূপ দেখি না। মানুষের আসল জীবন পল্লী গ্রামেই রয়েছে, বুঝলে। শহরে কেবল জীবিকার জন্য থাকা ভালো লাগে না, তবু মেনে নিতে হয়। তামাক খাওয়া শেষ করে ভাত চাপিয়ে দিলাম। পরিষ্কার কাপড়ে বেঁধে মটর ডাল ভাতের মধ্যে ছেড়ে দিয়েছি। বাড়ির মধ্যে থেকে মেয়েরা মাছ কুটে একটা কাঁশিতে করে পাঠিয়ে দিল, সঙ্গে বাটনা। আপনাকে কি আর বলি ঠাকুরমশাই, আপনি তো সবই জানেন, গ্রামের মানুষ। গত বছর ঝড় জল হয় না। সিদ্ধেশ্বর নানান গল্প করছে। ওই চাষবাসের অবস্থা, গত বছর ভালো বৃষ্টি হয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি লক্ষ্য করলাম এসব কথায় তার যেন ঠিক মন নেই। কোনো একটা কিছু সে যেন বলতে চায়, কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। আমি শেষ পর্যন্ত নিজেই বললাম, কি ব্যাপার বলো তো সিদ্ধেশ্বর? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। যদি তাই হয় তাহলে নিঃসংকোচে বলো।
মনের ভেতর কোনো কথা লুকিয়ে থাকলে সেটা না বলে ফেলা পর্যন্ত মানুষের ভারী অস্বস্তি হয়। আমার কথা শুনে সিদ্ধেশ্বর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। সে বলল, ঠিক বলেছেন ঠাকুর মশাই, একটা জিনিস আজ কদিন হলো মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে, কাউকে বলতেও পারছি না। কেন কাউকে বলতে পারছো না কেন? সে একটা অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই, লোকে শুনলে হয়তো পাগল হয়েছি মনে করে খেয়া পাবে। কিছু মনে করবেন না, আজ আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমার একটু স্বার্থও আছে। আপনি সাধক সন্ন্যাসী মানুষ, ভাবলাম আপনি হয়তো আমার সমস্যার একটা সুরাহা করতে পারবেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে সিদ্ধেশ্বর আমার পেছন দিকে তাকিয়ে রইল। তার চোখে ভীতি ও বিস্ময় মেশানো কেমন এক দৃষ্টি। আমি একটু অবাক হয়ে একবার পেছন ফিরে তাকালাম। না, কিছু নেই তো। তাহলে কি দেখছে সিদ্ধেশ্বর? কি হলো? কি দেখছো ওদিকে? আমার দিকে তাকিয়ে সিদ্ধেশ্বর বলল, আপনি কিছু দেখতে পেলেন না? না, কি দেখতে পাবো? কি ব্যাপার বলো তো? পরে বলছি সব। আগে আপনি রান্না বান্না সেরে খেয়ে নিন, ভেতর বাড়ির পাট চুকে গেলে আমি আপনার কাছে এসে বসবো, তখন সব বলবো। কৌতূহল চেপে রেখে রান্নায় মন দিলাম। পথে পথে একা ঘুরতে হয়, রান্নাটা মন্দ শিখিনি। নিজেও খেতে ভালোবাসি। ভোজন রসিক না হলে ভালো রান্না করা যায় না। নিজের জন্য কিছু মাছ রেখে বাকিটা বাড়ির ভেতর পাঠিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এক ছিলিম তামাক সেজে বসেছি, এমন সময় সিদ্ধেশ্বর এসে কাছে বসল। বলল, ভেতরে মেয়েরা আপনার রান্নার খুব প্রশংসা করছে ঠাকুর মশাই। কোথায় শিখলেন এমন রান্না? পথে কাটানো জীবন শিখিয়েছে। কিছুক্ষণ তামাকে টান দিয়ে বললাম, এবার বলো কি বলবে। শুনছেন গপ্পমীরে ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চমুণ্ডির আসন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। পাড়াগাঁয়ের রাত্রির নিঝুম হয়ে এসেছে। মৃদু হাওয়ায় কাঁপছে কেরোসিনের ডিবের শিখা। এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। তারই মধ্যে সিদ্ধেশ্বর বলল, সমস্ত কিছু শুরু আজ থেকে মাসখানেক আগে। গ্রামের হরিসভায় সারা রাত সংকীর্তন ছিল, বাড়ির সবাই শুনতে গিয়েছে। তাদের ফিরতে বেশি রাত হবে। আমি দোকান বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এই চালাটার নিচে এসে বসেছি। তখন রাত 9টা হবে। হঠাৎ মনে হলো ওই বেড়ার ধারে গাবতলাটায় কি যেন নড়ছে। ওখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে, দেখছেন তো? অন্ধকারে প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম গোয়াল থেকে নতুন বাছুরটা বোধহয় ছাড়া পেয়ে বেরিয়ে গিয়েছে। পরে দেখি তা নয়, একটা শেয়াল। শেয়াল? বেড়ার বাইরে? আগে না, ভেতরে। সেটাও আশ্চর্য ব্যাপার। শেয়াল মানুষজনের সাড়া পেলেই পালায়, লোকজন রয়েছে দেখলে ধারে কাছে ঘেঁষে না। কিন্তু এই জানোয়ারটা ঘেঁটু আর কালকা সন্ধ্যের ঝোপ ঢেলে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আমি মুখে হুস হুস শব্দ করে কয়েকবার তাড়া দিলাম। জন্তুটা তাতে একটুও চমকালো না। আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে সে আপনি পেছন ফিরে আবার ঝোপের ভেতর মিলিয়ে গেল। সিদ্ধেশ্বর থামতে আমি বললাম, শেয়াল সাধারণত মানুষ দেখলেই পালায় বা বাড়ির উঠোনের মধ্যে ঢোকে না, কিন্তু একটা সাহসী শেয়াল তো চলেও আসতে পারে। তাতে অবাক হওয়ার কি আছে? শুধু এই নয়, আরো ব্যাপার আছে ঠাকুর মশাই, শুনুন বলছি। কেবল ওই একদিন না, শেয়ালটা পরপর 4-5 দিন এলো।
তাতেও আমি ভয় পেতাম না, কিন্তু শেষ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আগে থেকেই সেদিন কয়েকটা ঢিল জোগাড় করে হাতের কাছে রেখেছিলাম। প্রাণীটা আসতেই একটা ঢিল নিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম। প্রথমটা লাগলো না, দ্বিতীয়টা বললে বিশ্বাস করবেন না, শেয়ালটা শরীরের ভেতর দিয়ে সোজা গলে গেল, কোনো কিছুতেই ঠেকলো না। সিদ্ধেশ্বর চুপ করল। দেখলাম তার চোখে মুখে ভীতির ভাব ফুটে উঠেছে। আমিও তখন একটা অপ্রাকৃত রহস্যের ঘ্রাণ পেয়েছি। বললাম, তুমি ভুল করনি তো? হয়তো তোমার ছোঁড়া ঢিল গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। না ঠাকুর মশাই, আমার ভুল হয়নি। আমার সব কথা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরপর 2-3টে ঢিল ওই রকম ভাবে শেয়ালের শরীর ফুঁড়ে বেরিয়ে যাওয়াতে আমি একটু ভয় পেয়ে গেলাম। যাই হোক, পরদিন সকাল থেকে কাজের চাপে ব্যাপারটা আর মনে রইল না। তাছাড়া দিনের আলোয় ভয় থাকে না। পরের দিন রাত্রিরে খাবার পরে বেশ তৈরি হয়ে বসেছিলাম যদি শেয়ালটা আবার আসে, কিন্তু না। অনেকক্ষণ বসে রইলাম, একটা সাপ ছাড়া কিছুই দেখলাম না। সাপ দেখলে? কি সাপ? আমার গলার স্বরে একটু অবাক হয়ে তাকালো সিদ্ধেশ্বর। বলল, কি সাপ ঠিক বলতে পারবো না ঠাকুর মশাই। জায়গাটায় তো আলো নেই, তবে বেশ মোটা। আচ্ছা, বলো তারপর কি হলো? তারপরে 3 রাত আবার কিছু দেখলাম না, কিন্তু খাওয়ার পর এইখানে বসে তাকিয়ে থাকা আমার যেন কেমন অভ্যেস হয়ে গেল। বাড়িতে অবশ্য কিছুই বলিনি। তারপর একদিন রাত্রিরে গাব গাছের নিচে ঝোপ জঙ্গল খুব জোরে জোরে নড়ে উঠল, যেন বড় ধরনের কোনো প্রাণী তার ভেতর দিয়ে আসছে। ভয়ে পেয়ে উঠে বাড়ির ভেতরে চলে যাব কিনা ভাবছি, এমন সময় ভাট বনের ভেতর থেকে একটা ষাঁড় বেরিয়ে এলো। ভাবুন ঠাকুর মশাই, বাড়ি বেড়া দিয়ে ঘেরা, বেড়ার আগুন আমি নিজের হাতে বন্ধ করেছি, তাহলে ষাঁড়টা ঢুকলো কোথা দিয়ে? আগের মতন শেয়াল বা সাপ নয় যে বেড়ার ফাঁক দিয়ে গলে আসবে। আমার খুব রাগ হয়ে গেল জানেন। ওই দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা লাঠিটা নিয়ে তাড়া করে যাব বলে উঠে দাঁড়াতেই ষাঁড়টা পিছু হেঁটে ছোপের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি কোথাও কিছু নেই, বেড়াও ভাঙা নয়, কিচ্ছু নয়। ওই অত বড় প্রাণীটা কি বাতাসে মিলিয়ে গেল। আমি ততক্ষণে ব্যাপারটা কিছু কিছু বুঝতে শুরু করেছি। হুগলিতে গঙ্গার ধারের একটা শ্মশানে একবার এক তান্ত্রিক সন্ন্যাসী আমাকে এই রকম একটা ঘটনা শুনিয়েছিল। পরে পড়াশুনো করতে গিয়ে তন্ত্রশাস্ত্রের পুঁথিতেও এর উল্লেখ পেয়েছি। বললাম, তারপরে কুকুরটাকে কবে দেখলে? কুকুরটাকে এই 2 দিন পর। হঠাৎ থেমে গিয়ে সে অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু আপনি কি করে জানলেন কুকুরের কথা? সত্যি বলুন তো, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? পরে বলছি, আগে তোমার কথা শেষ করো। আর বেশি কিছু নেই। একই রকম ভাবে একদিন একটা কুকুর দেখলাম। মনটা বড় কু গাইছে ঠাকুর মশাই, বিশেষ করে আজ। জানতাম সিদ্ধেশ্বর কি বলবে, তবু জিজ্ঞেস করলাম, আজ আবার কি হলো? আজ একটু আগে আপনার পেছন দিকে তাকালাম না ঠাকুর মশাই, দেখলাম সেই একই জায়গায় আবছা মতো একটা মানুষের চেহারা গাবতলায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। আপনিও তো তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। তামাকের কলকেটা শেষ হয়ে গিয়েছিল। হুঁকো বৈঠকের ওপর নামিয়ে রেখে বললাম, এই বাড়িতে তুমি কতদিন আছো? এটা কি তোমার পৈতৃক বাড়ি? আগে না, আমার আদি বাড়ি এখান থেকে 15-16 মাইল দূরের গ্রাম আকাইপুরে। আমার অবস্থা বিশেষ ভালো ছিল না ঠাকুর মশাই। শ্বশুর মশাই মারা যাওয়ার পর জমি জমা সম্পত্তি ভাগ হবার সময় আমার বউ এই জমিটা পায়। আমিও এখানে বাড়ি তৈরি করে আকাইপুরের বাস তুলে চলে আসি। তার আগে এই জমিতে কি ছিল? কিচ্ছু ছিল না, ঝোপ জঙ্গলে ভরা খালি জমি পড়েছিল। একটু চুপ করে থেকে বললাম, তোমার ভয় নেই সিদ্ধেশ্বর? এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে বটে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না।
আমি সব ঝামেলা মিটিয়ে দিয়ে যাব। কিন্তু তার জন্য তোমার এখানে আমাকে 2-1 দিন থাকতে হবে। তোমার আপত্তি নেই তো? সিদ্ধেশ্বর হাত জোড় করে বলল, আপনি কি বলছেন ঠাকুরমশাই, এ তো আমার সৌভাগ্য। আপনি যতদিন ইচ্ছে থাকুন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? সব বলবো, আর একটু সময় দাও। আচ্ছা, তোমাদের গ্রামে খুব বুড়ো লোক কে আছে বলো তো? আমি একটু আলাপ করতে চাই। সিদ্ধেশ্বর একটু চিন্তা করে বলল, 2 জন তো আছেন খুব বুড়ো। একজন হলেন হরিজাটা, ওই হরিপদ ভট্টাচ, বামুন পাড়ায় থাকেন। বয়স প্রায় 90 হয়েছে, খুব একটা চলাফেরা করতে পারেন না। আর রয়েছে কানাই জেলে, সে আমাদের গ্রামের নদীতে খেয়া পারাপার করতো, মাছ ধরতো। এখন আর পারে না, তার ছেলে আজকাল খেয়া দেয়। কানাই জেলে নিজের বয়স বলে 102, সেটা বোধহয় ঠিক নয়, তবে তারও বয়স 90-এর ওপরেই হবে। কাল আপনাকে নিয়ে যাবো খন। তোমাকে যেতে হবে না, আমি নিজেই খুঁজে নেব খন। তোমার তো দোকান আছে। সে একদিন দেরি করে খুললেও চলবে। আপনি কি সকালে চা খান? অবাক হয়ে বললাম, তা খাই, কিন্তু গ্রামে কি তার ব্যবস্থা আছে? আছে ঠাকুর মশাই, আমার অন্য কোনো বিলাসিতা নেই, কিন্তু সকালে 1 বাটি চা না হলে চলে না। আমি সব জোগাড় করে রাখি। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, তোমরা ভাবছো বাড়িতে চায়ের ব্যবস্থা থাকা আবার এমন কি একটা ব্যাপার? কিন্তু আমি যে সময়ের কথা বলছি, তখন গ্রামে তো দূরের কথা, শহরেও চা খাওয়ার চল তেমন শুরু হয়নি। সেদিক দিয়ে সিদ্ধেশ্বরকে খুব আধুনিক মানুষ বলতে হবে। পরের দিন ভোরে ঘুম ভাঙল দোয়েল পাখির ডাকে। তখনও ভালো করে আলো ফোটেনি। চণ্ডী মণ্ডপের পাশে একটা ঝাঁকড়া ডুমুর গাছের ডালে বসে গান গাইছে পাখিটা। এখনো যেন কানে সেই মিষ্টি ডাক ভেসে আসছে। উঠোনের পাতকুয়োর জলে মুখ হাত ধুয়ে নিলাম। একটু পরেই সিদ্ধেশ্বর চা নিয়ে এলো। সে বেচারি ভেবেছে আমি সাধক সন্ন্যাসী মানুষ, আমাকে কি তাদের ব্যবহার করা পাত্রে চা দেওয়া উচিত হবে? গতকালও রাত্রিরে সে নতুন কলা পাতা কেটে এনে আর মাটির গেলাসে আমার খাওয়ার ব্যবস্থা করেছিল। আজ সকালে দেখি সে পাথরের বাটিতে করে চা নিয়ে এসেছে। এই নিন চা। তুমি খাবে না? আপনি আগে খেয়ে নিন, আমি পরে ভেতরে গিয়ে খাচ্ছি। চা খাওয়া হলে আমরা দুজন বেরুলাম বামুন পাড়ার দিকে। জায়গাটা বেশি দূরে নয়। পাড়ায় ঢুকেই বাঁদিকে হরিপদ ভট্টাচার্যের বাড়ি। একজন অতি বৃদ্ধ মানুষ বাইরে রোয়াকে পাতা তক্তাপোষের ওপর বসেছিলেন। আমাদের দেখে চোখ কুঁচকে যেভাবে তাকালেন, তাতে বুঝলাম আজকাল আর ভালো দেখতে পান না। বললেন, কে কে এলে? আগে আমি সিদ্ধেশ্বর, একটু দরকার এলাম আপনার কাছে। তুমি সিধু, সঙ্গে এটি কে? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। পথ হাঁটতে হাঁটতে গতকাল সিদ্ধেশ্বরের বাড়ি অতিথি হয়েছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হরিপদ ভট্টাচার্য বললেন, তারানাথ চক্রবর্তী? তা কি করা হয়? কোথাকার লোক আপনি? আগে আমার বাড়ি অন্য জেলায়। করার মধ্যে একটু সাধন ভজনের চেষ্টা করি আর সদ্গুরুর সন্ধানে ঘুরে বেড়াই। আমি খুবই সামান্য লোক। বটে, তা সামান্য লোক কেন? যারা ঠাকুর দেবতার নাম করে তারা তো মহৎ মানুষ। আজকাল তো মানুষ কেবল বিষয় আশয় নিয়েই মত্ত। যাই হোক, আমার কাছে কি প্রয়োজন বাবা? আপনি তো অনেক দিনের মানুষ, এই গ্রামের সব খবরই রাখেন। সিদ্ধেশ্বর এখানে এসে বাস করার আগে ওই জমিটায় কি ছিল বলতে পারেন?
হরিজ্যাঠা বুড়ু কুঁচকে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, ও জমিটা তো বরাবরই বন জঙ্গলে ভর্তি হয়ে পড়েছিল দেখেছি। কিছু ছিল বলে তো মনে পড়ে না। কেউ কখনো বাস করতো না ওখানে? হরিজ্যাঠা আবার কিছুক্ষণ ভাবলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো বয়সের কারণে তিনি আর পুরনো কথা ততটা পরিষ্কারভাবে মনে করতে পারেন না। হলো তাই। ভেবে চিন্তে তিনি বললেন, না, এর বেশি আর কিছু মনে পড়ছে না। তার কাছে বিদায় নিয়ে রাস্তায় এসে সিদ্ধেশ্বরকে বললাম, এবার কানাই জেলের কাছে চলুন, যাচ্ছি। কিন্তু এসবের মানে কি ঠাকুর মশাই? আর একটু অপেক্ষা করো। আবছা আবছা একটা জিনিস আন্দাজ করেছি, আর একটু খোঁজ খবর করি, তারপর আজ রাত্রিরে তোমার সঙ্গে কথা বলবো। কানাই জেলের বাড়িটা আমাকে দেখিয়ে তুমি গিয়ে দোকান খোলো। ঠিক আছে, আমি দুপুরে তাড়াতাড়ি ফিরে আপনার রান্নার ব্যবস্থা করে দেবো। কানাই জেলের কাছে সঠিক সংবাদ পাওয়া গেল। সে বোধ করি হরিপদ জ্যাঠার চাইতেও বুড়ো, কিন্তু তার স্মৃতি দেখলাম বেশ পরিষ্কার আছে। আলাপ হওয়ার পর জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত হলো কানাইদা? 100 পুরে গিয়ে আরো 2 কি 3 হবে। হিসেব তো আর রাখিনি বাবা ঠাকুর। তবে নদীতে খেয়া পারাপারের কাজ করেছি 7 বছর। এখন বুঝে দেখো। বলো কি কানাইদা? তবে না তো কি, নৌকাও চালাতাম, আবার মাছও ধরতাম। আমাদের গায়ের নদীতে কত রকম মাছ ওঠে। মৃগেল, কালবোস, সরপুটি, এই বড় বড় ছটকালো চিংড়ি পেলেই এই বামুন পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম। একবার হলো কি, বুড়ো মানুষদের কথা হঠাৎ থামতে চায় না। আমাকে দেখে তো বোঝই। তা খানিক বাদে একটু ফাঁক পেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কানাইদা, হ্যাঁ, তোমার তো পুরনো কথা মনে আছে দেখছি। বলতে পারো সিদ্ধেশ্বর যেখানে বাড়ি করেছে সেখানে আগে কি ছিল? একটুও দ্বিধা না করে কানাই জেলে বলল, কিচ্ছু ছিল না। ওই ঝোপঝাড়, বাঁধবন আর একটা গাব গাছ ছিল কেবল। জমিটা তো ছিল সিদ্ধেশ্বরের শ্বশুর, কি যেন নাম, শ্যামাচরণের। শ্যামাচরণ মারা যাবার পর ওটা পায় সিদ্ধেশ্বরের বউ তরুলতা। তারাও অনেকদিন জমি ফেলে রেখেছিল। এই হালে 12-13 বছর বাড়ি করে এসে রয়েছে। কেউ কখনো বাস করেনি ওখানে? না, কে আর করবে। ওই একবার কেবল একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? কি রকম সন্ন্যাসী? সে বেশ ভালো সন্ন্যাসী কর্তা। লাল কাপড় পরা, গলায় এই মোট আর রুদ্রাক্ষের মালা, মাথায় জটের পাহাড়। সে কোথা থেকে এই গ্রামে এসে ওই জমিটার এক কোণে আসন করে কিছুদিন ছিল। কিছুদিন মানে কতদিন? একটু ভেবে কানাই জেলে বলল, তা প্রায় 6 কি 7 মাস ছিল। ওইখানে ত্রিশূল পুঁতে ধুনি জ্বালিয়ে বসে থাকতো। অন্য সাধুদের মতন নেশা ভাঙ করতো না। 6-7 মাস পরে যেমন হঠাৎ এসেছিল, তেমনি একদিন কোথায় যেন চলে গেল, কে জানে। এসব কতদিন আগেকার কথা কানাইদা? ও সে বহুদিন হলো। এই ধরো, আমার তখন 40 বছর বয়স। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, তার মানে প্রায় 60 কি 62 বছর আগের ব্যাপার, বুঝেছ? অবশ্য কানাই জেলে যদি তার বয়স ঠিকঠাক বলে থাকে তবেই। আমি বললাম, হিসেব ঠিক বলছো তো কানাইদা? মানে ঠিক মনে আছে তো? আছে কর্তা। ওই সময়ই তো আমার রামচরণ হারিয়ে যায়। খুব দুঃখ পেয়েছিলাম, তাই ভুলিনি। রামচরণকে? তোমার ছেলে?
না না না, ছেলে কেন হবে? রামচরণ ছিল আমার কুকুর। কি হলো তার? সেটাই তো বুঝতে পারলাম না। ওই সন্ন্যাসী রাখরার কাছে ঘুরঘুর করত, তারপর একদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কি যে হলো কর্তা, কুকুর কখনো মালিককে তো ছেড়ে যায় না। অনেকদিন অপেক্ষায় ছিলাম, কিন্তু রামচরণ আর ফেরেনি। আমার মনে তখন দুইয়ে দুইয়ে 4 করে নিয়েছি। উঠে দাঁড়িয়ে বললাম, আজ তাহলে আসি কানাইদা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। কেবল একটা কথা, ওই সন্ন্যাসী ঠাকুর যে আসন করে বসেছিল সেটা জমির কোন জায়গায় বলতে পারো? গাবতলাটায় কর্তা। আচ্ছা, এই গাব গাছটা কিন্তু এখনো আছে। আচ্ছা চলি তাহলে, আবার এদিকে এলে হয়তো দেখা হবে। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর সিদ্ধেশ্বর এসে আমার কাছে বসল। তার চোখে স্বাভাবিকভাবেই সপ্রশ্ন দৃষ্টি। বললাম, তোমার বাড়িতে এসব যা ঘটছে তার অর্থ আমি বুঝতে পেরেছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যাপার বলবার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি কোনো অজুহাতে তোমার বাড়ির সবাইকে 2-4 দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে? বাড়ির লোকজনকে কেন বলুন তো? দরকার আছে। শোনো তাহলে বলি। তুমি কি জানো, খোলসে পোতায় এসে তুমি বাস করবার আগে তোমার ওই গাবতলায় একজন সন্ন্যাসী এসে বেশ কিছুদিন বাস করেছিলেন? সন্ন্যাসী? কই, আমি তো কিছু জানি না। তোমার না জানবারই কথা। এটা প্রায় 60 বছর আগেকার ব্যাপার। গ্রামের কেউ মনে রাখেনি, 2-1 জন ছাড়া। অত বুড়ো লোক কেউ বেঁচেও নেই। হরিজাঠাও তো মনে করতে পারলেন না। তবে কানাই জেলের মনে আছে। তার কাছেই জানলাম ওই সন্ন্যাসী ছিলেন একজন তান্ত্রিক সাধক। গাবতলায় তিনি পঞ্চমুণ্ডির আসন করে বসেছিলেন। 6 কি 8 মাস ওই আসনে সাধনা করেছিলেন তিনি। সিদ্ধেশ্বরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি সর্বনাশ! পঞ্চমুণ্ডির আসন! ভয় পেও না, এ আসন পবিত্র, এতে কারো ক্ষতি হয় না। কিন্তু নিয়ম হচ্ছে সাধনা শেষ হলে আসন ভঙ্গ করে দিতে হয়। আর এই সন্ন্যাসী তা করেননি। হয়তো জানতেন না কিংবা গ্রাহ্য করেননি। পঞ্চমুণ্ডির আসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানো? 5টা মানুষের মাথার খুলি লাগে, তাই না? সাধারণত লোকে তাই জানে, কিন্তু অন্যভাবেও হয়। 5টা মানুষের মাথার খুলি জোগাড় করা কঠিন, তাই শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর একটা মানুষের খুলি দিয়েও আসন করা যায়। তুমি বুঝবে না, যোগিনী তন্ত্রম নামে একটা পুঁথি আছে। তার 5ম পটলে মানে অধ্যায়ে লেখা আছে, শিবা সর্প সারমেয় বৃষভানাং মহেশ্বরী নরমুণ্ডং তথা মধ্যে পঞ্চমুণ্ডানি হিরিতম। বিষণ্ণ মুখে সিদ্ধেশ্বরী বলল, আগে ঠাকুরমশাই, ঠিক বুঝলাম না। আমি যা বললাম সেটাই সংস্কৃতে লেখা আছে। ওই গাবতলায় 5টা খুলি পুঁতে আসন করা হয়েছিল। সেই খুলিগুলো এখনো ওইখানে মাটির তলায় রয়ে গিয়েছে। সাধু আসন ভঙ্গ করেনি বলে ওই 5টা প্রাণীরও মুক্তি হচ্ছে না। যে কোনো সাধকের পক্ষে এটা খুবই অন্যায়। নিজের সাধনা শেষ করে চলে গেল, কিন্তু জীবগুলোর মুক্তির ব্যবস্থা করে গেল না। সেই জন্য ওই প্রাণীরা তোমাকে দেখা দিয়ে তাদের করুণ অবস্থার কথা জানাচ্ছে। মাটি খুঁড়ে খুলিগুলো বের করে নদীর জলে বিসর্জন দিলে ওদের আত্মার মুক্তি হয়ে যাবে। বিস্ময়ে সিদ্ধেশ্বরের চোখ গোল হয়ে উঠেছে। সে বলল, তাই যদি হবে তাহলে এরা আরো আগে দেখা দিল না কেন? আমি তো অনেক দিন এ গ্রামে বাস করছি।
খুব গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে সিদ্ধেশ্বর। বললাম, ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি, বুঝলে। আমার বিশ্বাস এর পেছনে তোমার ভাগ্য দেবতার হাত রয়েছে। এর আগে যদি তুমি এদের দেখতে পেতে, তাহলে কেবল ভয়ই পেতে, এসবের মানেও বুঝতে পারতে না, কোনো প্রতিকারও করতে পারতে না। তোমার বাড়িতে আমি এসে অতিথি হব, এটা স্থির হয়েই ছিল। হয়তো ঈশ্বরই ঠিক করে রেখেছিলেন। তার ঠিক 1 মাস আগে থেকে তুমি প্রাণীগুলিকে দেখতে শুরু করেছ। আমিও এসে পড়লাম, সব শুনলাম। এবার তাদের মুক্তির উপায় হয়ে যাবে। তার জন্য এতদিন অপেক্ষা? এসব কে করায় ঠাকুরমশাই? জানি না সিদ্ধেশ্বর, তবে সেটা জানবার জন্যই তো পথে পথে ঘুরি। যাই হোক, তোমার পরিবারের সকলকে 3-4 দিনের জন্য কোথাও পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। মাটি খুঁড়ে ওই খুলিগুলোকে বের করে আমাদের নদীতে ফেলতে হবে। বাড়ির বাচ্চাদের বা মেয়েদের সামনে সেটা করা উচিত হবে না, তারা ভয় পেয়ে যাবে। তাতে কোনো অসুবিধা হবে না কর্তা। আমার বউ কদিন ধরে এই বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। পরশুই ওদের সেখানে পাঠিয়ে দিচ্ছি। 2 দিন পরে তার পরিবারের সকলে রওনা হয়ে গেলে সিদ্ধেশ্বর বলল, এবার কর্তা? হ্যাঁ, এসো, কাল সকালেই কাজটা করে ফেলি, দেরি করে লাভ নেই। একটা মজুর দেখে নেবো ঠাকুরমশাই, কত মাটি কাটতে হবে কে জানে। পাগল নাকি? এক্ষুনি সারা গ্রামে ব্যাপারটা রটে যাবে। গ্রামের লোকেদের তো চেনই, তারা তোমার বসত ভিটের অপবাদ ছড়াতে শুরু করবে। সিদ্ধেশ্বর, যতই পরিশ্রম হোক তোমাকেই এই কাজ করতে হবে। দরকার হলে আমিও হাত লাগাবো। না না, তার প্রয়োজন হবে না কর্তা, সে আমি একাই পারবো। পরের দিন সকাল থেকে সিদ্ধেশ্বর কোদাল আর নিড়ানি নিয়ে কাজে লেগে গেল। সঙ্গে আমিও রইলাম। সত্যি কথা বলতে কি, মনে একটু আশঙ্কাও হচ্ছিল। যদি আমার আন্দাজ ঠিক না হয়, যদি আমি ভুল করে থাকি। প্রথমে নিড়ানি দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু হলো। আমার আশঙ্কা অবশ্য স্থায়ী হবার সুযোগ পেল না। একটু খুঁড়তেই প্রথম খুলিটা বেরিয়ে এলো কুকুরের। অকারণে বেশি শ্রম করে লাভ নেই। আসনের একটা সম্ভাব্য আকৃতি অনুমান করে সিদ্ধেশ্বরকে কাটতে বললাম। এবার বেরুলো ষাঁড়, তারপর শেয়াল আর সাপের মুন্ড। সাপটা নিয়েই একটু ঝামেলা হলো, ছোট জিনিস তো, কোথায় কিভাবে ছিল কে জানে। যাই হোক, শেষ অবধি সেটা খুঁজে পাওয়া গেল। আর আসনের ঠিক মাঝখান থেকে উঠে এলো একটা নরকরটি। কাজ শেষ, সিদ্ধেশ্বরকে বললাম গর্তগুলো বুঝিয়ে দিতে। খুলিগুলোকে একটা চটের বস্তায় ভরে রাখা হলো। দাওয়ায় এসে বসে এক ছিলিম তামাক ধরালাম। কোদাল নিড়ানি রেখে সিদ্ধেশ্বর কাছে এসে বসে গামছা দিয়ে মুখ মুছে বলল, এবার এগুলো নিয়ে কি করা যায় কর্তা? মাঠের দিকে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দেবো? দূর পাগল, এক জায়গায় মাটির তলা থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দিলে তো সেই একই ব্যাপার হবে, কেবল জায়গা বদল হবে মাত্র। বদ্ধ আত্মার মুক্তি হবে না। তাহলে ওগুলোকে থলে শুদ্ধ নদীতে গিয়ে ফেলতে হবে। তার আগে মন্ত্র পড়ে আমি জিনিসগুলোকে নিষ্ক্রিয় করে দেব, যাতে ওই আত্মারা আর ফিরে না আসতে পারে। আচ্ছা সিদ্ধেশ্বর, কানাই জেলের ছেলেকে আজ বিকেলের দিকে একটু পাওয়া যাবে? কিছুক্ষণের জন্য তার নৌকোটা আমাদের চাই। সে অসুবিধা হবে না, আমি এখনই গিয়ে বলে আসছি। কিন্তু কেন কর্তা? বুঝলে না, করটি শুদ্ধ থলেটা নদীর পাড়ের কাছে ফেলা চলবে না। তোমাদের নদীতে খুব বেশি স্রোত খেলে না। ওটা যেখানে ফেলা হবে সেখানেই থেকে যাওয়ার সম্ভাবনা। অন্তত কয়েকদিন তো থাকবে বটেই। স্নান করতে নামলে লোকের পায়ে লাগবে, নানা রকম কথা রটবে। গ্রামের 2-1 আজ আমাদের খোঁড়াখুঁড়ি করতে দেখেছে, কে কোথা দিয়ে কি আন্দাজ করে তার ঠিক কি।
তার চাইতে নৌকো করে ঘাট থেকে কিছু দূরে গিয়ে নদীর মাঝখানে বিসর্জন দেওয়া ভালো। কানাই জেলের ছেলে যে দেখবে, তাকে আমি বলবো, আজ তোমাদের বাড়ি আমি সস্তায়ন করেছি, সেই পুজোর জিনিসপত্র ফেলা হলো, থলে না ফেলে আলাদা কাপড়ে জড়িয়ে নেবক্ষণ। সিদ্ধেশ্বর নৌকো ঠিক করে এলো। তাকে বললাম, আজ আমরা রান্না করব না, চিড়ে, দই, কলা আর সন্দেশ পাওয়া যাবে তো? খুব পাওয়া যাবে, আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও, আগে যেও না, ওই পথে আরেকটা কাজ করে এসো। কমলিদের সঙ্গে তোমার সম্পর্ক কি রকম? তুমি কোনো অনুরোধ করলে রাখবে? সিদ্ধেশ্বর একটু অবাক হয়ে বলল, কমলি আমাদের গ্রামে, যাকে সেদিন আমার দোকানে দেখেছেন? খুব ভালো সম্পর্ক। ওর বাবা বাড়ি না থাকলে আমি ওদের দেখাশোনা করি বলে কমলির মা আমাকে খুব মানে। কেন কথা? কমলির মাকে বলে এসো আজ বিকেলে অল্প কিছুক্ষণের জন্য যেন মেয়েকে পাঠিয়ে দেয়। বলো যে দুপুরে তোমার বাড়ি একটা পুজো হয়েছে, তার জিনিসপত্র কোনো বাচ্চা মেয়েকে দিয়ে নদীতে ফেলতে হবে, তাই ওকে একটু চাই। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, এটা কেন করলাম জানো? বদ্ধ জীবাত্মাকে মুক্তি দেওয়া মহাপুণ্য কর্ম। যে করে তার সব দিক দিয়ে খুব উন্নতি হয়। তাই ভাবলাম, কমলিদের খারাপ অবস্থা যাচ্ছে, দেখি না যদি ওদের কিছু মঙ্গল হয়। কমলির মা সরলা গ্রাম্য বধূ, সে কোনো প্রশ্ন না তুলে মেয়েকে পাঠিয়ে দিল। নৌকো ছিল গ্রামের ঘাটে বাঁধা, সবাই মিলে নৌকোয় উঠলাম। চারদিকে বিকেলের শান্ত পরিবেশ, নদীর জলে সামান্য স্রোতের টান। গ্রাম থেকে আধ মাইল টাক এসে বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা, আসছি হে, একটু দাঁড়াও। ভেজা জুতো আর ছাতা বারান্দার কোণে রেখে আড্ডা ঘরের পরিচিত চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভাজা আর জিলিপি আছে, চা বলুন তো একবার। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এই যে দেখছি এখনো গরম। এই চা কিন্তু ঠিক 10 মিনিট পরে বলবো। কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো, কেমন? অবাক হয়ে বললাম, কিশোরী আসছে নাকি? আপনি কি করে মানে? তারানাথ হাসল, এক্ষুনি আসবে, আর বড় জোর 8:30 মিনিট। এক প্যাকেট পাসিং শো এনেছিলাম। প্যাকেটটা এগিয়ে দিতে তার থেকে একখানা বের করে ধরালো তারানাথ। বাড়িতে সাধারণত হুঁকো খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। তার কাছে গল্প শুনতে যাওয়ার সময় আমি আর কিশোরী মঠলেনের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে যাই। আর প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোড়কলা, চিমনির মতো টুপি পরা ধূমপানরত সাহেবের ছবিশুদ্ধ কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মৌজ। ছবির সাহেব কেমন মৌজ করে গোল গোল রিং ছাড়ছে দেখেছো? 8:30 মিনিট শেষ। বাইরে ঝুপ করে ছাতা বন্ধ করার আওয়াজ, তারপরই কিশোরীর গলা, চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। তারানাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর উঁচু গলায় বলল, এসো হে, ভেতরে এসো। কিশোরী সেন ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ অবাক হলো না। আসলে হঠাৎ কোনো কারণে কাজের থেকে একটু অবসর পেলে তারানাথের বাড়ি আড্ডা দিতে আসা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা মানুষ দেখার শখ আমার চিরদিনের। কয়েক বছর আগে কিশোরী সেনই আমাকে তারানাথের কাছে নিয়ে এসেছিল। বলেছিল, চলো একজন ভালো তান্ত্রিক জ্যোতিষীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। মুখের দিকে তাকিয়ে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। কৌতূহলী হয়ে কিশোরীর সঙ্গে গিয়েছিলাম। আমার সম্বন্ধে অদ্ভুত কিছু কথা বলে তারানাথ আমাকে অবাক করে দিয়েছিল।
এমন সব কথা যা আমি ছাড়া কারো জানবার সম্ভাবনা নেই। আর আকর্ষণ করেছিল তার গল্প। যৌবনে সে পথে পথে ঘুরে বেড়িয়েছে, হাটে মাঠে গাছতলায় শ্মশানে কাটিয়েছে, সব সাধনা করেছে। তার গল্প বলার ক্ষমতাও ভারী সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মতো গল্প বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে, আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনাও বলার গুণে চিত্তাকর্ষক করে তোলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে। সেসবের সঙ্গে আমাদের ডাল ভাত খাওয়া মধ্যবিত্তের প্রাত্যহিক শান্ত জীবনধারার কোনো সম্পর্ক নেই। বীরভূমের গ্রাম্য শ্মশানে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ মাতুপাগলির কাহিনী, বরাকর নদীর বালুকাময় তীরে শালবনের পাশে শুক্লা পঞ্চমীর স্বপ্নীল জ্যোৎস্নায় মধুসুন্দরী দেবীর আবির্ভাব, শ্বেতবগলার পুজো, আরো কত কি। আমরা বলতাম, বাবা, এত ঘটেছে আপনার জীবনে? সত্যি ভাবা যায় না। তারানাথ হেসে বলতো, হবে না? আমার জন্মের সময় আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল। আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। কিশোরী গুছিয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, তুমিও হঠাৎ এলে, কি ব্যাপার? কিশোরী বলল, আজ দুপুরে সেকশন অফিসার ভবানীপুরের দিকে একটা কাজ দিয়ে বললেন এইটা সেরে ওখান থেকেই বাড়ি চলে যাবেন, বড় আর অফিসে ফিরতে হবে না। তা সে কাজ তো আধ ঘন্টাতেই হয়ে গেল। সামে করে ধর্মতলা এসে নামতেই তোমার অফিসের রমেশ মিত্রের সঙ্গে দেখা। তার কাছেই শুনলাম যে তোমাদের আজ হাফ ছুটি হয়ে গিয়েছে। রথের দিন, মেঘলা আকাশ, তারপর আবার হাফ ছুটি। মনে হলো তুমি নিশ্চয়ই এইখানেই এসে জমবে, তাই চলে এলাম। এই নিন। পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে কিশোরী তারানাথের দিকে বাড়িয়ে ধরল। তারানাথ হেসে বলল, ভালো, ভাগ্যিস গলির মুখে তোমাদের দেখা হয়ে যায়নি। এ আমার কাল পর্যন্ত চলবে। কিন্তু আপনি কি করে জানলেন যে কিশোরী আসছে? কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? উনি বলেছিলেন আমি আসছি? হ্যাঁ, বললেন 10 মিনিটের মধ্যে তুমি আসবে, তারপর চা করতে বলবেন। তারানাথ মিটিমিটি হেসে চলেছে, যেন কিশোরীর আগমন সংবাদ সে কি করে আগে থেকে জানতে পারল তার ব্যাখ্যা দেবার প্রয়োজন সে বোধ করে না। আমরাও জোর করলাম না। কিছু কিছু জিনিস রহস্যের আবরণে ঢাকা থাকাই ভালো। কিছুক্ষণের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমরা জিজ্ঞাসা করলে না বটে, কিন্তু মনে কৌতূহল নিশ্চয়ই হচ্ছে, তাই না? আসলে কি জানো, আমিও জানি না কি করে আমি বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বরে এই ক্ষমতাটা আমি পেয়েছি। হঠাৎ হঠাৎ মনে কোনো কথা ভেসে ওঠে, পরে সেগুলো মিলে যায়। যেমন কিশোরী, এই তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি গতকাল কোথাও থেকে কিছু টাকা, এই গোটা 50 মুফতে পেয়ে গিয়েছো। কি ঠিক বললাম কিনা? কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, সত্যি, আপনাকে যত দেখছি ততই বিস্ময় বাড়ছে। গতকাল অফিসের ঠিকানায় হঠাৎ 55 টাকার একটা মানি অর্ডার এসে হাজির। কি ব্যাপার না, দেশের বাড়ির আমবাগানের ইজারার টাকা থেকে আমার ভাগের অংশ জ্যাঠামশাই পাঠিয়ে দিয়েছেন। কুপনে লেখা টাকাটা তিনি বাবাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা নাকি বলেছেন টাকাটা কলকাতাতে আমাকেই পাঠিয়ে দিতে। একা মেসে থাকি, কত রকম দরকার হতে পারে। আশ্চর্য, কত টাকা তাও তো প্রায় ঠিক বলে দিলেন। ধন্যী আপনাকে। তা আজকে রথের দিনটা এমন বাদলা করেছে, আজকে একটা ভালো গল্প হবে না ঠাকুরমশাই? একটা গরম ফুলুরিতে পরম তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়। বারবার ভুল করো তোমরা। আমার কাছে সব সত্যি কথা। মধুসুন্দরী দেবীর কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে পড়ে গেল। দেবী বলেছিলেন, আমি বড়লোক হতে পারবো না বটে, কিন্তু অর্থের অভাবে আমাকে কখনো নিদারুণ সংকটে পড়তে হবে না। আর এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা তোমাদের বলি। বরাকর নদীর ধারে
মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর সেখানেই শালবনের মধ্যে আস্তানা বানিয়ে বেশ কিছুদিন সাধনা করেছিলাম। সে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। নিজের দিকে কোনো খেয়াল নেই, হয়তো 5-6 দিন স্নানই করি না, দাড়ি কামাই না, রুক্ষ চুল বাতাসে ওড়ে। কাছাকাছি গ্রামগুলোতে ভিক্ষে করে খাই আর অপেক্ষা করে থাকি কখন রাত হবে, কখন দেবী আসবে। নদীর ধারের বালিতে মেশানো অভ্রের কুচি সদ্য ওঠা চাঁদের আলোয় চকচক করে। মৃদুমন্দ হাওয়ায় নড়ে নদী তীরের অরণ্যের শাখা প্রশাখা। তারপর বাড়ির লোক খবর পেয়ে এসে জোর করে ধরে নিয়ে গেল। সাধন জীবনের শেষ হলো না, কিন্তু ভবঘুরে জীবনের শেষ হয়ে গেল। বাড়ির লোক ধরে নিয়ে যাবার আগে শেষ দিন যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়, সেদিন দেবী ওই বর আমাকে দিয়েছিলেন। বাড়ির লোকেরা আমাকে সংসারে বাঁধবার জন্য আর দেরি না করে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। আমার তখন কেমন একটা বিহ্বল অবস্থা, যে যা বলে তাই করি, যা পাই তাই খাই, নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই। দেবীকে হারিয়েছি, জীবনে অন্য নারীর আবির্ভাব ঘটলে তিনি তো আর দেখা দেবেন না। মনের সেই অবস্থায় কিছুতেই আর কিছু এসে যাবে না, কাজেই শূন্য মনে যন্ত্রচালিতের মতো বিয়ে করে ফেললাম। সময় একটু একটু করে সব দুঃখই লাঘব করে। বিয়ের পর নববিবাহিতা স্ত্রীর সান্নিধ্য আমার একটা নতুন জীবন গড়ে তুলল। গেঁয়ো যোগী ভিক পায় না, কাজেই আমি বউকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে কলকাতার উপকণ্ঠে একটা আধা শহর গোছের জায়গায় বাসা নিলাম। কিন্তু যে আশায় গিয়েছিলাম তা সফল হলো না। বাজার জমতে সময় লাগে। হাত দেখা আর কোষ্ঠী বিচার করা জ্যোতিষী সে বাজারে অনেক আছে, হঠাৎ মানুষ আমার কাছে আসবেই বা কেন? একটা 15 সেরি ঘিয়ের খালি টিন বাজার থেকে কিনে কাটিয়ে পিটিয়ে একখানা বোর্ড বানালাম, তার উপর আলকাতরা দিয়ে বিজ্ঞাপন লিখে টাঙালাম। তাও কেউ আসে না। বাড়ি থেকে পুঁজি যা এনেছিলাম তাই ভেঙে ভেঙে কিছুদিন চলল। একদিন দুপুরে একজন মক্কেল এসে হাজির। খাওয়া দাওয়া সেরে বাইরের ঘরে বসে বিশাল পরাশরি হোরা খুলে একটু পড়াশোনা করছিলাম, হঠাৎ উঠোন থেকে কে যেন ডাকলো, এই যে বাড়িতে কেউ আছেন নাকি? কিছুটা বিরক্ত হয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। যা অবস্থা চলেছে তাতে এ যদি মক্কেল হয় তাহলে একে আমার খুবই দরকার, কিন্তু সব কিছুরই তো একটা সময় অসময় আছে। আমি চিরকাল একটু আয়েসি মানুষ, পথে ঘাটে খুব ঘুরে বেড়াতে পারি। এককালে যথেষ্ট ভবঘুরেমি করেছি, কিন্তু ওই দুপুরবেলা তাকিয়া ঠেসান দিয়ে বিশ্রাম করছি এমন সময় লোকজন এসে বিরক্ত করলে ও মোটেও ভালো লাগে না। শাস্ত্রে বলে ভুক্তা রাজ ও বদাচরেত, অর্থাৎ আহারাদির পর হাত পা ছড়িয়ে রাজার মতো আচরণ করবে। এই শাস্ত্র বাক্যটি আমি মনোযোগ দিয়ে পালন করে থাকি। যাই হোক, দেখি লোকটা কি চায়। বেরিয়ে যাকে দেখলাম সে একজন অদ্ভুত দর্শন মানুষ। রোগা শিরিঙ্গে, ধুতিটা খাটো, কিন্তু পাঞ্জাবির লম্বা ঝুল হাঁটু ছাড়িয়ে নেমেছে। পাঞ্জাবির কাপড়টা ঝলঝলে সিল্কের, চুপচুপে করে তেল দেওয়া কাঁধ পর্যন্ত পাট করা চুল, বিশ্রী লম্বাটে ঘোড়া মার্কা মুখ, এদিকে থুতনি প্রায় নেই বললেই চলে, যেন স্রষ্টা মুখখানা বানাবার সময় জায়গাটা থাবড়ে থুবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গায়ের রং বেজায় কালো, তার উপর কপালে তেল সিঁদুরের লম্বা তিলক।
আমাকে দেখে সে এক গাল হাসল, আর তারই ফাঁকে বেরিয়ে পড়ল লম্বা লম্বা এক সারি হলদে দাঁত। দুপুরে বিশ্রামের সময় এমন চেহারা দেখলে প্রীতি জন্মায় না। বললাম, কি চাই? এই যে সাইনবোর্ডটা ঝুলছে, তারানাথ জ্যোতিষার্ণব, আপনি কি সেই? কেন, তাতে কি? লোকটা বলল, আপনি যদি হন তাহলে একটু কথা বলতে হবে এই আর কি। আমি সেই, বলুন কি বলবেন। লোকটা জিভ কেটে বলল, ছি 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 ছি, আমাকে আপনি বললে খুব লজ্জা পাচ্ছি। আপনি একে তারপর বলতে গিয়ে আমার মতন একটু বসতে পাবো কি? বুঝলাম একে সহজে বিদায় করা যাবে না। দুপুরের বিশ্রামটুকু সত্যিই গেল। তবু হিন্দুর ছেলে, গৃহস্থ মানুষ, কেউ আতিথ্য চাইলে তাকে তো আর বিমুখ করতে পারি না। বললাম, এসো, ভেতরে এসো। বেশ, তুমিই বলবো, তুমিও আমার মতন। রসিকতাটা মাঠে মারা গেল। ধুলো মাখা চটি দরজার সামনে খুলে ঘোড়ামুখ অতিথি বৈঠকখানায় এসে জমিয়ে বসল। জিজ্ঞেস করলাম, তা তোমার নামটি কি বাপু? আবার এক গাল হেসে ঘোড়ামুখ বলল, আগে আমার নাম হরকীর্তন সেনামত। হর কীর্তন সেনামত, পদবিটা একটু অচেনা ঠেকছে না? এই আমরা কয়েক ঘর মাত্র আছি এই বাংলায়, একেবারে অধম নই, জল আচরণীয়। না না, সেজন্য বলিনি। যা, কি প্রয়োজনে এসেছো বলো। আমি এই ও পাড়ায় এক আত্মীয় বাড়ি এসেছিলাম আর কি। কাজ ছেড়ে ফেরার পথে আপনার সাইনবোর্ডটা নজরে পড়ল। আমার আবার এসব দিকে একটু চর্চা করার ঝোঁক আছে, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। তা আপনি কি মতে ভাগ্য গণনা করেন? আচ্ছা, ওখানে কি বই? পড়াশুরি হোরা পড়ছিলেন বুঝি? হোরা শাস্ত্র জানো নাকি? পড়েছো? তা পড়েছি, তবে কি জানেন, ও সব কিছুই নয়। যে পারে সে এমনিতেই পারে। আপনি সবাইকে ঈশ্বর সে ক্ষমতা দেন না। বাহ, এ তো দেখি ধুকরির ভেতর খাসা চাল। লোকটা একেবারে অপগণ্ড নয়, জ্যোতিষের একেবারে মূল কথাটা অক্লেশে বলে দিয়েছে। আমি বললাম, তা আমার কাছে সাইনবোর্ড দেখে ঢুকে পড়লে কেন? অদ্ভুত ক্ষমতা কিছু আছে কিনা যাচাই করবার জন্য? না, ঠিক তা নয়, সে তো আপনাকে দেখেই বুঝেছি। এলাম একটু আলাপ সালাপ করতে। গুণী মানুষের সঙ্গ করলে তো পুণ্যি হয়। ও, তা আমাকে দেখে কি বুঝেছো একটু বলো দেখি, শুনি। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টে কাকের গল্প। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my original channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। ভেবেছিলাম লোকটা দুটো মন রাখা কথা বলবে বা গদগদ প্রশংসা করে কিছু কাজ গোছানোর চেষ্টা করবে। একেবারে বিনা কারণে আজকাল কি কেউ কারো কাছে বসে সময় নষ্ট করে? এইবারে মন তুষ্ট করে তারপর ঝুলি থেকে বেড়াল বের করবে। কিন্তু হরকীর্তন সেনামত তা করল না। সে মুখ তুলে আমার দিকে সামান্য কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যেমন বুঝেছি আপনার জন্ম ভাদ্র মাসে। আপনি তন্ত্র মতে দীক্ষিত, উচ্চ শাখার ভূত ডামর অবলম্বনে সাধনা করেছেন। আপনার তন্ত্র দীক্ষা হয়েছিল
পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের সময়, যা খুব সৌভাগ্য না থাকলে হয় না, কিন্তু কোনো কারণে সিদ্ধি লাভের আগেই তন্ত্র সাধনা ত্যাগ করে আপনাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। ঠিক বলছি? বলে যাও। কিন্তু সাধনা সমাপ্ত না হলেও আপনার জীবনে খুব অদ্ভুত একটা কিছু ঘটেছে। অলৌকিক প্রত্যক্ষণ কিংবা তন্ত্রোক্ত দেবদেবী দর্শন গোছের কিছু একটা, ঠিক ধরতে পারছি না, তবে ঘটেছে যে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। একটা কথা বলি, অপরাধ নেবেন না। আপনি খুব আনন্দে জীবন কাটাবেন, অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু বৈষয়িক দিক দিয়ে যাকে কিছু করা বলে, সে আপনার হবে না। এ আর নতুন কথা কি? শুনে বললাম। সে আমি জানি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? জানি না, আপনাকে দেখে যা মনে হলো তাই বললাম আর কি। যা বলেছো ঠিকই বলেছো। তোমার ভাগ্য বিচারের স্বাভাবিক ক্ষমতা আছে দেখছি। এবার তোমাকে দেখে আমার যা মনে হচ্ছে একটু বলি। হরকীর্তন বিনয় গলে গিয়ে বলল, আগে নিশ্চয়, বলুন 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 আপনি। জন্ম দিয়েই শুরু করা যাক। তোমার জন্ম চৈত্র মাসে, দিনটাও বলে দিচ্ছি। রামনবমীতে তোমার জন্ম। ভাই বোন যমজ হয়েছিলে, জন্মের পরই বোন মারা যায়। কি ঠিক? ঠিক। তারপর লেখাপড়া বেশি দূর গড়ায়নি। স্কুলে পড়তে পড়তে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার দিকে ঝোঁক যায়। অনেক ঘুরে বেরিয়েছ, কিন্তু দীক্ষা নাওনি। একদম ঠিক বলেছেন। দীক্ষা নেবার উপযুক্ত গুরুই পাইনি। সব বেটা ভণ্ড, কেবল লোক ঠকিয়ে খাবার ধান্দা। কি বলি, এক আপনার কাছে বসে মনটা ভারী ভক্তিতে ভরে যাচ্ছে। আপনি দেবেন আমাকে দীক্ষা? দূর পাগল, আমি নিজে সাধনা ঠিক মতো করে উঠতে পারিনি, তোমাকে দীক্ষা দেব কি? তাছাড়া তোমার ওসবের প্রয়োজন নেই, এমনিতেই তুমি অনেক পেয়েছো। হরকীর্তনের চেহারা যেমনই হোক, মানুষটা সে ভালো। ঘ্যান ঘ্যান করে বিরক্ত করল না, শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তেমন কিছু আর পেলাম কই। যা পেলে মানুষ বড় হয় তা পাওয়া হয়নি। যাক, জীবন কেটেই যাবে। তুমি সংসার করনি? না, ওসব ঝামেলায় আর নিজেকে ছড়াইনি। আচ্ছা, আসি তাহলে। অসময় খুব বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে? এদিকে আবার এলে দেখা করে যেও। তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেছিলাম, সে বাধা দিয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার আপনি বিশ্রাম নিন বরং। দরজার কাছে খুলে রাখা চটি জোড়া পায়ে দিয়ে সে সিঁড়ি বেয়ে নেমে উঠোন পার হয়ে একবার দাঁড়ালো। কঞ্চির বেড়ার দরজায় একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে বলল, শুক্রবার শুক্রবার। হরকীর্তন কথাটা আমার দিকে তাকিয়ে বলছে বটে, কিন্তু ঠিক যেন আমাকে বলছে না। তার চোখে হঠাৎই উদ্দেশ্যহীন শূন্যতা। সে এখানে আছে বটে, আবার নেইও। আমি অবাক হয়ে বললাম, কি শুক্রবার? কিসের শুক্রবার? আমার কথা যেন শুনতেই পেল না সে। পেছন ফিরে হেঁটে চলে যেতে লাগলো। লক্ষণ প্রতিলক্ষণ ইত্যাদি নিয়েই জ্যোতিষ এবং তন্ত্র সাধনার চর্চা করতে হয়। আমি বুঝতে পারলাম হরকীর্তন কথাটা নিজের জ্ঞানে বলেনি, দৈবী আবেশে গ্রস্ত হয়ে বলেছে। কেন এবং কি ভেবে বলেছে তা ও নিজেও জানে না। যেভাবে এলোমেলো পা ফেলে সে হেঁটে যাচ্ছে, তাতে বেশ বোঝা যায়
তার ঘোর এখনো কাটেনি। কি বলতে চাইল লোকটা? সেদিন ছিল সোমবার, 3 দিন পর শুক্রবার। কি হতে চলেছে শুক্রবারে? বৈঠকখানায় ফিরে এসে তাকিয়ায় হেলান দিয়ে আবার একটু বিশ্রাম আর ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘুমের রেশ একবার কেটে গেলে ফের তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। হোরা শাস্ত্র পড়তে পড়তেই বিকেল গড়িয়ে গেল। পরের দিন সকালে কোষ্ঠী লেখবার হলুদ রঙের লম্বা কাগজের ফালি তৈরি করছি, এমন সময় স্ত্রী এসে কাছে দাঁড়ালেন। বললাম, কি হলো, কিছু বলবে? আমার স্ত্রী বরাবরই খুব মৃদুভাষিনী, তারপর আবার সবে বিয়ে হয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ করে রইলেন। বললাম, আরে কি ব্যাপার বলোই না। উত্তরে তিনি যা বললেন সেটা আমারই আগে খেয়াল করা উচিত ছিল। বাড়িতে চাল নেই, ডাল নেই, আনাজ, সবজি, তেল মশলা কিছুই নেই। আগের দিন অবধি তিনি যা করে হোক চালিয়েছেন, আজ আর কোনো উপায় নেই। স্ত্রী জানতে চাইলেন এ বিষয়ে আমি কি ভাবছি। শুধু হোরা শাস্ত্র পড়ে দিন কাটালে চলে না। স্ত্রীর সংকুচিত অনুযোগ আমাকে বাস্তব পৃথিবীর রৌদ্রদগ্ধ প্রান্তরে দাঁড় করিয়ে দিল। অগত্যা থলে হাতে বেরিয়ে পড়লাম। জনবসতির শেষ দিকে, যেখানে পথটা হাটতলা হয়ে মহকুমা শহরের দিকে চলে যাচ্ছে, সেখানে হারাধন নন্দীর মুদিখানা। এখানে আসার পরে এই দোকান থেকেই মাঝে মাঝে জিনিসপত্র নিয়ে যাই। হারাধন লোকটা ভদ্র, হাসি মুখ। সওদা মেপে দিতে দিতে এই ভালো মন্দ প্রশ্ন জিজ্ঞাসা করে, সুখ দুঃখের কথা বলে। তার দোকানেই গিয়ে দাঁড়ালাম। সেই সময়টা খদ্দের কেউ নেই, দোকান খালি। হারাধন তাল পাতার পাখা উল্টো করে ধরে তার বাঁট দিয়ে পিঠ চুল করছে। আমাকে দেখে বলল, আসুন ঠাকুর মশাই, কি দেব? গ্রামাঞ্চলে মুদিখানায় চাল, ডাল, তেল, নুন ছাড়াও আলু, পেঁয়াজ, কুমড়ো, লাউ, শাকপাতা পাওয়া যায়। অন্তত এক সময় তো যেত, কারণ হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। অন্য সময় হঠাৎ প্রয়োজন হলে মানুষকে বিপদে পড়তে হয়। মাছ মাংস পাওয়া অবশ্য সম্ভব নয়, তবে কিঞ্চিত শৌখিন খরিদ্দারদের জন্য কোনো কোনো দোকানে হাঁসের ডিম থাকে। বললাম, কিছু চাল, ডাল, তেল, নুন, মশলা আর সামান্য সবজি। হারাধন বলল, আপনি বলে যান ঠাকুর মশাই, আমি মেপে দিই। দিন, থলেটা দিন। এবারেই আসল কথাটা বলতে হবে। একটু কেশে বললাম, হারাধন, একটা কথা। কি ঠাকুর মশাই? ইয়ে হয়েছে, মানে দামটা কিন্তু কয়েকদিন পর দেব, এখন বাকি থাকবে। এক মুহূর্ত তাকিয়ে থেকে হারাধন বলল, আমাদের সকলকেই কোনো না কোনো সময় ঠেকায় পড়তে হয়। অসুবিধার সময় পরস্পরকে না দেখলে কি চলে? বড় বড় কথা বলছি ভেবে রাগ করবেন না ঠাকুর মশাই। আপনি পণ্ডিত ব্রাহ্মণ, মাননীয়, কিন্তু আমি বয়সে বড়। থলেটা দিন, আর বলুন কি কি দেব। মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন, নইলে বাংলার অখ্যাত পাড়া গ্রামের এক মুদির মনে এই সহানুভূতি আর করুণার প্রকাশ কি করে সম্ভব? কিশোরী বলল, শুধুই ঈশ্বর? দানব, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান। বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকতা আছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা। যাকে শোনো। তারানাথ আবার বলতে শুরু করল,
কৃতজ্ঞ চিত্তে বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই স্বস্তি মাত্র কয়েকদিনের। ধার করে তো আর মাসকাবারি বাজার করা যায় না। যা এনেছি তাতে বড় জোর দিন তিনেক চলতে পারে, তারপর অনটনের মেঘ আবার আকাশ ছেয়ে ফেলবে। নিকট ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের আনন্দকে ম্লান করে দিল। স্বাস্থ্য নিবাস হিসেবে খ্যাতি আছে এমন শহরে ডাক্তারের বসার জমে না। আমারও হলো প্রায় তাই, যেন ভয়াবহ নাস্তিকদের দেশে বাসা বেঁধেছি। সপ্তাহে অন্তত একখানা কোষ্ঠী আর 5-6টা হাত দেখার খদ্দের খুব দুঃসময়েও পেতাম, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। একটানা খরা যাকে বলে। মাঝে মাঝে মনে হতো মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি ধনী হতে পারবো না বটে, কিন্তু অনাহারে কখনো দিন কাটাতে হবে না, মোটামুটি চলেই যাবে। দেবীর আশীর্বাদ কি শেষ পর্যন্ত মিথ্যে হতে চলেছে? অনাহার তো এসে পড়ল বলে, কিন্তু আমার যা চিরকালের অভ্যেস, বৈষয়িক দুর্ভাবনা বেশিক্ষণ করতে পারি না। চৈত্রের প্রথম গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে। ঈষৎ তপ্ত বাতাস শীতের শেষে ঝরা শুকনো পাতার রাশি অস্পষ্ট মর্মর শব্দে সরিয়ে নিয়ে বেড়ায়। আমের গুটি ধরেছে গাছে গাছে। আকাশ নির্মেঘ নীল। ঋতুর এই সব সন্ধিক্ষণে মন উদ্বেল হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রথম যৌবনে আমার দায়মুক্ত ভবঘুরে জীবনের কথা। এই সব অমূল্য উপলব্ধির সম্পদের মধ্যে কে দুর্ভাবনা করে বাড়িতে চাল ডাল আছে কিনা তার জন্য, কিন্তু মুশকিল হলো বাস্তবকে নিয়ে। 3 দিন পরেই সকালে স্ত্রী জানিয়ে দিলেন, বাড়িতে যা আছে তাতে টেনে টুনে বড়জোর আর একটা দিন চলবে, পরের দিন বাজার না আনলেই নয়। বাইরের দাওয়ায় উদ্ভ্রান্ত মনে পাইচারি করতে লাগলাম। মনে মনে বলতে লাগলাম, কি করি আমি এখন? আজ শুক্রবার। হরকীর্তন বলে গিয়েছিল মনে রাখতে, শুক্রবার একটা কিছু হবে। কি হতে পারে আজ? দিন তো শুরু হয়ে গেল। উঠোনের ওপারে রাংচি তার বেড়ার ওপর একটা কাক কোথা থেকে এসে বসেছে। ঠোঁট ঘষছে বেড়ার গায়ে। তার ঠোঁট থেকে কি একটা জিনিস খসে উঠোনের ভেতরের দিকে পড়ল। আমি প্রথমটা খেয়াল করিনি। একটু পরে দেখি আর একটা কাক এসে ওই আগেরটার পাশে বসল। তারপর আর একটা। এ দুটো কাকের মুখ থেকেও হালকা কি জিনিস ভাসতে ভাসতে উঠোনে পড়ল। একটু অবাক হয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে কাক 3টে উড়ে পালালো। জায়গাটায় পৌঁছে আমি সবিস্ময়ে উঠোনের মাটির দিকে তাকিয়ে রইলাম। মাটিতে পড়ে রয়েছে একখানা 5 টাকার এবং 2খানা 2 টাকার নোট। আশ্চর্য, এখানে টাকা এলো কোথা থেকে? কাকেরাই মুখে করে এখানে এসে ফেলে দিয়ে গেল নাকি? নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম। নোটগুলোতে শুকনো রক্ত আর মাছের আঁশ লেগে রয়েছে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম। আজ হাটবার। মাছের আড়ত থেকে কাক 3টে রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নোটগুলো তুলে এনে বেড়ার ওপর বসেছিল। ঠোঁট ঘষবার সময় সেগুলো খসে পড়েছে। নোট 3টে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। হরকীর্তনের ভবিষ্যৎবাণী ফলে গেল তাহলে। অদ্ভুত ক্ষমতা তো লোকটার।
কাকে মুখে করে এনে টাকা ফেলে যায় এমন কখনো শুনিনি। মনে রেখো, যে সময়কার কথা বলছি তখন 9 টাকা কিন্তু অনেক টাকা। ছোট সংসারে 1 মাসের বাজার হয়ে যায় ওই টাকায়। টাকাটা না পেলে সেদিন সত্যি বিপদ হতো। আগের টাকা শোধ না করে তো হারাধনের কাছে নতুন করে ধার নেওয়া যেত না। বিস্ময়ের তখন যে আরো অনেক বাকি, সেটা বুঝতে পারিনি। পরের দিন থলে নিয়ে সকালবেলা হারাধনের দোকানে গিয়ে হাজির হলাম। হারাধন বলল, আসুন ঠাকুরমশাই, তা আজ হাটে না গিয়ে আমার দোকানে এলেন যে? বড় হাটে নানা রকম জিনিস পেতেন। হ্যাঁ, কাল আর হাটে যাওয়া হয়ে উঠল না, তাই আজ তোমার কাছেই এলাম। হারাধন বলল, সে কি ঠাকুরমশাই, হাট তো কাল ছিল না? আপনি নতুন লোক ভুলে গিয়েছেন হয়তো। হাট তো আজ শনিবার বসেছে। তাহলে কি হাটেই যাবেন? মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছিল। হাট গতকাল ছিল না, আজ বসেছে। তাহলে কাক 3টে মাছের রক্ত আর আঁশ মাখা টাকা পেল কোথা থেকে? যাই হোক, কথা না বাড়ি একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত বিভৎস গরম যে আবার সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টার মশাইদেরও তাতে উস্কানি আছে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার। তিনি গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, স্যার মেঘ করেছে। হেডমাস্টার মুরলী মুখুজ্জে গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। তাতে কি হয়েছে? আগে বৃষ্টি হবে, স্কুলে ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূরে যাবে, তার উপর আবার অনেকেই ছাতা আনেনি। ও মেঘে বৃষ্টি হবে না। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে একথা বলতে দ্বিধা করত বোধ হয়, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাঁত মেঘ। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, স্যার কিছু মনে করবেন না, বৃষ্টি কিন্তু হবে বলে মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাঁত মেঘ, তাঁত মেঘ। মেঘ হলেই বৃষ্টি হয় না। তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে অল্টো স্ট্যাটাস মেঘে, যাকে বলে শীট মেঘ বা শীট ক্লাউড। তাই বুঝি? হ্যাঁ, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন। জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটে প্রবন্ধ পড়ে দেখবেন এবছর ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি। পড়ে দেখুন, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে।
রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি স্বয়ং তিনি দাঁড়িয়ে আছেন। চেহারায় খুব খুশি খুশি ভাব। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, বৃষ্টিখানিক হলো বটে। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকেও হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে তাক, না লাগে তুক। কথাটা ভৈরব চক্রবর্তীর কানে গেল। তিনি বললেন, তাই বুঝি? তা আসুন, দুজনেই আমার বাড়িতে আসুন। আসুন, আপনাদের দেখাই তাহলে, আসুন। গোপীবাবু আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট, রাতে ঘুমোইনি। গোপীবাবু বললেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? হ্যাঁ, সে আর বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড রয়েছে। বালি বিছিয়ে তৈরি সেই হোম কুণ্ডর পাশে রয়েছে আরো অনেক কিছু। বেলকাঠ ও যজ্ঞী ডুমুরের ডালের বাড়তি যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার টাটে রয়েছে নারায়ণ শিলা, তামার বড় থালায় সাজানো রয়েছে সিঁদুর, বেলপাতা। হোম হয়ে গেছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন তো? গোপীবাবু বললেন, আচ্ছা, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। বাবা, নিজের চোখে? কত যে অপদেবতার কাণ্ড দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। আপনি কি তারানাথ তান্ত্রিক নামে কাউকে চেনেন? তারানাথ তান্ত্রিক? না তো। কেন বলুন তো? না, আপনার গলার সঙ্গে তার কিছুটা মিল আছে। যাই হোক, বলুন না কয়েকটা ঘটনা। না, থাকবে, সেসব বলবো না। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে। সেইটাই বলি বরং, কিন্তু তার আগে একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঠান্ডা হাওয়ার ঝড় উঠল খুব। ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা দুজনেই ছাতা নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্যে ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। গত বছর ভাদ্র মাসের কথা, এখনো 1 বছর হয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে কঠিন অসুখ ভালো হয়ে যায়। আমি আগে অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে ওই যমুনা নদীর ওপর দিয়ে। অজপাড়া গাঁ, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাউবেড়ে। তা গ্রামে গিয়ে পৌঁছতে বিকেল হয়ে গেল। গ্রামের মধ্যে ঘন বন জঙ্গল। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায় প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো ওই মন্দিরের মধ্যে। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও খাওয়া শুরু করলেন আমাদের সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনও নষ্ট হবে না।
তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তো যাই হোক, আমরা গিয়ে যজমানের বাড়িতে উঠলাম। হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী আমায় একটি ঘরে নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স কম, নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল, বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে বেশ জ্বর, প্রায় 103-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, আর এই চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে তো হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, মেয়েটার যে কি হয়েছে, জ্বর ছাড়ছেই না, আপনি একটু আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কি বাবু পড়ে গেলেন? আরে এই লেগেছে নাকি? এই তোল তোল তোল, এই সাবধানে, তোল 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 আস্তে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না অন্য কিছু। তাহলে লোকটা পড়লো কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি, লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। যাই হোক, গোড়াতেই এরকম একটা ঘটনা। লক্ষণ খারাপ ছিল বলেই যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরছিল। সন্ধ্যের কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন না। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দরজার সামনে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে একটা কথা বলার আছে। ও খুকির জন্য বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই না কেন, যদি ভালো চান তাহলে হোম করবেন না। কেন? এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। শুধু সাবধান করে দিলাম, আপনি এখান থেকে চলে যান। আমি অবাক হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একজন মেয়ে মানুষ আসবে কি করে? এমন আশ্চর্য কথাই বা বলবে কেন? আমার খানিকটা রাগ হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। এই ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমি তাকে কিছু জবাব দেব ভেবে তাকালাম, কিন্তু কোথায় সেই মেয়েটি? কোনো প্রাণীর কোনো চিহ্নই নেই। আমি বাড়ি ফেরার পথ ধরলাম, কোথাও কিছু নেই। হঠাৎ যেন ঝড় উঠল। ঝড়ের দাপট যেন সোজা রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। হাঁটতে হাঁটতে বারবার পথ থেকে সরে সরে যাচ্ছি। একটু হাওয়া কোত্থেকে, পিছলে পড়ে না যায়। আমি কোনো মতে হেঁটে চলেছি। সেই শোঁ শোঁ শব্দের মধ্যেই হঠাৎ কানে এলো বিকট হাসির শব্দ। সে হাসির তীব্রতা এমন যে ঝড়ের দাপটকেও ছাপিয়ে যায়। এইটুকু বলে
ভৈরব চক্রবর্তী একটু থামলেন, চায় চুমুক দিলেন। আমি গোপীবাবুর মুখের দিকে তাকালাম। তাকে দেখে মনে হলো তাঁরও একটু গা ছমছম করছে। তাঁরও বললাম, কারণ আমারও কেমন যেন লাগছিল। এখানেও বাইরে ঝড় চলছে। এদিকে ভৈরব চক্রবর্তী আবার শুরু করলেন। কোনো মতে বাড়ি পৌঁছলাম। গৃহস্বামী জিজ্ঞেস করলেন, এ কি আপনার চেহারার এ কি অবস্থা? চুল উস্কো খুস্কো। ওই আসলে ফেরার সময় ঝড় উঠেছিল তো। ঝড়? কই, এখানে তো কিছুই হয়নি। ও কিছু না, আমি ঘরে যাই। গৃহস্বামীকে ওই মেয়েটির কথা কিছুই বললাম না, ঘরে চলে এলাম। এইখানে ওদের বাড়িটা সম্বন্ধে একটু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামের দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। বাড়িটা অবশ্য ঠিক যমুনা নদীর ধারে নয়, সামান্য দূরে। মাঝখানে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। আমি ঘরে এসে কিছুক্ষণ পরে গৃহস্বামীকে ডাকলাম। তিনি এলেন। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন কি ব্যাপার? বিরজা হোমের জন্য যা যা জিনিস লাগবে আমি ফর্দ করে দিচ্ছি, আপনি একটু আনিয়ে নেবার ব্যবস্থা করবেন। হ্যাঁ নিশ্চয়ই। আমি লিখতে বসলাম। ঘি, কর্পূর, ফুল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে সামনের প্রদীপটা নিভিয়ে দিল। আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল, কিন্তু মনে হলো গৃহস্বামী ভদ্রলোক কিছু বলছেন না কেন। তাই আমি নিজেই জিজ্ঞেস করলাম। বলছিলাম যে আলোটা তো নিভে গেল, ফর্দটা লিখছিলাম। গৃহস্বামী ভদ্রলোক বললেন, ফর্দ তো হবে না। গৃহস্বামীর গলাটা যেন কেমন একটা লাগলো। মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন ওর গলাতেই আশ্রয় নিয়েছে। অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি সহজ হওয়ার চেষ্টা করে বললাম, এইরকম বলছেন কেন? এই তো আলোটা জ্বালিয়ে দিই, তারপর বাকি জিনিসগুলো। আমার কথাটা শেষ হলো না। গৃহস্বামী আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ফর্দ হবে না, হোমও হবে না। আপনার গলাটা এরকম লাগছে কেন বলুন তো? চলে যা এখান থেকে, চলে যা, যা। এইসব কি বলছেন আপনি? ওই মেয়ে বাঁচবে না, তুইও বাঁচবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি দৃঢ় গলায় বললাম, না, বিরজা হোম না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। আবার একটা দমকা হাওয়া এলো। সেই হাওয়া আছড়ে পড়ল দরজায়, আর সেই বিভৎস শব্দে যেন গোটা ঘরটা কেঁপে উঠল। আমি প্রাণপণ শক্তি দিয়ে উঠে দাঁড়াতে যাব, এমন সময় শুনতে পেলাম নিচ থেকে কে যেন ডাকছে। আপনি ঠিক আছেন তো? একটা আওয়াজ শুনলাম যেন। এ তো সেই গৃহস্বামীর গলা। তাহলে এতক্ষণ আমার সামনে যিনি বসেছিলেন তিনি কে? সেসব ভাবার সময় এখন নেই। আলো জ্বালাতে হবে। অন্ধকারে হাতড়ে ঘরের কোনায় একখানা দেশলাই পেলাম। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারদিকটা ভালো করে দেখলাম, কেউ নেই। একটু আগে গৃহস্বামী হয়ে যিনি আমার সামনে বসেছিলেন তাকেও আর দেখতে পেলাম না। একটু স্বাভাবিক হয়ে আমি ঘর থেকে বেরিয়ে গলা তুলে বললাম, আপনি ওপরে চলে আসুন, হোমের ফর্দটা করে নি। গৃহস্বামী নিচ থেকে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। একটু পরেই গৃহস্বামী ওপরে উঠে এলেন। হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। এবারে ফর্দ তৈরির সময় আর কোনো সমস্যা হলো না। তারপর বাজল রাত 8টা। গৃহস্বামী আমাকে বললেন, রাত হয়ে যাচ্ছে,
আপনি তো নিজেই রান্না করবেন, সপাক ছাড়া অন্ন গ্রহণ করবেন না। আপনার রান্নার সব সামগ্রী ছাদের ওদিকে রাখা আছে, কোনো প্রয়োজন হলে খবর দেবেন কিন্তু। ধন্যবাদ। গৃহস্বামী চলে গেলেন, আমি ছাদে এসে দাঁড়ালাম। খোলা ছাদে তোলা উনুনে আমার রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু, ঘি আর কিছু মুড়ি বাতাসা। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। বেশি রাত করে লাভ নেই, মনে মনে ভাবলাম রান্না চাপানো যাক। একাই রাঁধবো, রান্নার সময় কাছে কেউ থাকে আমি একদম পছন্দ করিনি। উনুন জ্বালিয়ে কড়াই চাপালাম। ছাদ সম্পূর্ণ খোলা, আশপাশটাও বেশ ফাঁকা ফাঁকা, তবু কেমন যেন একটা গুমোট ভাব। কি জানি বৃষ্টি হবে নাকি। কড়াইয়ে সবে মাত্র তেল দিয়েছি, এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। আজ কত বছর আমি নিজের রান্না নিজেই করি, তবে এরকম অদ্ভুত ঘটনা কোনো দিন ঘটেনি। চোখের সামনে কড়াইটা উনুন থেকে ছিটকে পড়ল। গরম তেল খানিকটা আমার হাতে এসে লাগলো। আমি উঠে দাঁড়ালাম, দেখলাম কড়াইটা গিয়ে পড়েছে অনেকটা দূরে। পায়ে পায়ে হাঁটছি, হঠাৎ মনে হলো কে যেন আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আমি দাঁড়িয়ে পড়লাম, চমকে উঠে জিজ্ঞেস করলাম, কে? মনে হলো নিঃশ্বাসটা যেন থেমে গেল। ভাবলাম মনের ভুল হয়তো। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আবারও সেই নিঃশ্বাসের শব্দ। এবার আর থামলাম না। বেশ বুঝতে পারছি আমাকে ভয় দেখানোর সব রকমের চেষ্টাই চলছে, কিন্তু আমিও ভৈরব চক্রবর্তী, অত সহজে ভয় আমি পাই না। হেঁটে পৌঁছলাম কড়াইটার কাছে। কড়াইটা উল্টো হয়ে পড়ে আছে, ছাদের মেঝেতে তেল গড়িয়ে পড়েছে। আমি কড়াইটা তুলে নিয়ে আবার উনুনের কাছে এলাম, আবার কড়াই বসালাম। চালে ডালে খিচুড়ি, বেশি ঝামেলা নেই। বেশ কিছুক্ষণ কোনো উপদ্রব নেই। খিচুড়িও প্রায় হয়ে এসেছে। ওপরে একটু ঘি ছড়িয়ে দেবার জন্য ঘিয়ের শিশির দিকে হাত বাড়াতে গিয়ে যা অনুভব করলাম সে আমি কোনোদিন ভুলব না। আমার শরীরে যেন আরেকজন কেউ ভর করেছে। আমি চেষ্টা করেও হাতটা বাড়াতে পারছি না। সমস্ত শরীর ভারী হয়ে আসছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারছি না। এরপর শুরু হলো তাণ্ডব। খিচুড়ি সমেত কড়াইটা ছিটকে পড়লো ছাদের কোনায়। আমার চারপাশে রান্নার জন্য যা যা বাসনপত্র ছিল সব যেন কেউ এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি চিৎকার করতে চাইলাম, গলার কাছে সমস্ত শব্দগুলো যেন দলা পাকিয়ে এলো, কিন্তু বেরোতে পারল না। আমার সামনে উনুনের ধোঁয়া কেমন যেন কুণ্ডলি পাকিয়ে একটা কালো আস্তরণ তৈরি করলো, আর সেই আস্তরণ থেকে যেন ভেসে এলো চাপা হাসি।
এক সময় দেখলাম কালো আস্তরণটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখলাম রান্নার সব সামগ্রী সারা ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। উঠে দাঁড়াতে যাব এমন সময় নিচ থেকে একটা শোরগোল শুনতে পেলাম। আমি প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। কি হয়েছে? হ্যাঁ, গৃহস্বামী ভদ্রলোক গম্ভীর স্বরে বললেন, মেয়ের পোষা মিনিটা দিব্যি ঘুমোচ্ছিল মেয়ের খাটের নিচে। হঠাৎ কিরকম একটা চিৎকার শুরু করলো, তারপর ছটফট করতে করতে স্থির হয়ে গেল। হ্যাঁ, সে কি কাণ্ড! তা কোথায় সে? ওই দিকটায় রাখা হয়েছে। আমি গৃহস্বামীর পেছন পেছন কিছুটা গিয়ে দেখলাম উঠোনে একটা সাদা বিড়ালের দেহ রাখা আছে। মৃত্যুর আগে অবলা প্রাণীও যে কতটা আতঙ্কিত হতে পারে সেদিন দেখেছিলাম আমি। একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। ওপরে ছাদের ঘরে আমার সাথে যা হলো সে বিষয়ে গৃহস্বামীকে কিচ্ছু বললাম না। ভদ্রলোক এমনিতেই বড় অসহায় হয়ে আছেন, তার উপর এরকম একটা ঘটনা। গৃহস্বামী আমাকে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে বলুন তো? আমি স্বাভাবিক হওয়ার জন্য বললাম, দেখুন, হয়তো ভেতরে ভেতরে কোনো রোগ ছিল, আপনি ওসব ভাববেন না। শুয়ে পড়ুন, আমি পড়ে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওপরে চলে এলাম। খাবার যা রান্না করেছিলাম সবই তো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে গেছে। একটু মুড়ি বাতাসা ছিল, একখানা কলা পাতায় ঢেলে নিলাম। রাত সম্পূর্ণ অন্ধকার। আমি খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, না, কেউ কোথাও নেই। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছিলাম, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। আর ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। তা কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ কোচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন তো কই অত বড় তাল গাছ, কই না, দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে রয়েছে, ও কিরকম তাল গাছ? ও কি, ওটা কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে খাবার ফেলে লাফিয়ে উঠে পড়েছি। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক ভৈরব চক্রবর্তী। পিছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট কায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, তার বিশাল বড় হাত পা সেই মাপে, মাথাটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের বাঁটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে, আর যেন নিঃশ্বাস ফেলছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। ওই তো সেই বিরাট তাল, শাল, নারকোল গাছের মধ্যে তেঠ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো।
এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই, সেটা কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ভাগটাতে দাঁড়িয়ে আছে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে। এবার শুরু হলো বিকট হাসি। সে হাসি যেন আকাশ বাতাস কাঁপিয়ে যমুনা পর্যন্ত শোনা গেল। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে ওই জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে ধরনের বিকট আর বিরাট ব্যাপার নয়। আমি ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, আর পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ, ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ, ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, তারপর কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। আমি দৌড়ে নিচে নামলাম, দেখলাম রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। আমি আর কিছু বললাম না, গোপীবাবুকে ইশারা করলাম, আজ তাহলে উঠি।